রায়ের কাছে ক্ষমা চেয়ে রায়ের চিকিৎসার সকল খরচ বহন করছে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সৌর্য রায়কে বলতে থাকে, রায় তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন রায় বলতে থাকে, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়া দরকার, কারণ আমার জন্যই তোমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। আমিই তো তোমার জীবনটা শেষ করে দিয়েছি। তখন সূর্য বলতে থাকে, বাদ দাও না এসব কথা, কিন্তু তুমি নিজের খেয়াল রাখো, চিকিৎসা করাও, তোমার চিকিৎসার দরকার আছে। তখন এই কথা শুনে রায় অবাক হয়ে যায়। তারপরে সূর্যকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি নিজের খেয়ালও রাখবো, আর আমি ডক্টরও দেখাবো, তুমি একদম চিন্তা করো না। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে অবশ্যই আমাকে বলবে। তখন রায় বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলেছো সেটাই অনেক। এই বলে ফোনটা রেখে দিলেই রায় ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। ঠিক তখনই অনির্বাণ রায়ের ঘরে ঢুকেই ফোনটা নিয়ে দেখতে থাকে যে কে কল দিয়েছে। তখনই দেখে ফোনটা লক করা। তখন অনির্বাণ বলতে থাকে, রায় আবার ফোনও লক করা শিখে গেছে, আগে তো লক করতো না। ঠিক তখনই রায়ও ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, অনির্বাণকে দেখে চমকে যায় আর বলতে থাকে, তুমি এখানে? তখন অনির্বাণ বলতে থাকে, এখন তো দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ফোনে লকও করা হচ্ছে। তখন রায় বলতে থাকে, হ্যাঁ, করতে হচ্ছে তো, কারণ অনেক কিছুই পাল্টে গেছে, তাই করতে হচ্ছে। তখন অনির্বাণ বলতে থাকে, আচ্ছা, তা তুমি কিন্তু এখনো বললে না যে তোমার এই বাচ্চার বাবাকে কে। দেখো অনির্বাণ, তোমার সাথে না এইসব নিয়ে আমার কথা বলার কোনো রকম কোনো ইচ্ছে নেই এখন, বুঝতে পেরেছো? তখন অনির্বাণ বলতে থাকে, তোমাকে তো জবাব দিতেই হবে রাই, তোমাকে জবাব দিতে হবে। আর তুমি সবকিছু বলে যাবে যে তুমি কার পাপের ভার এই পেটে নিয়ে ঘুরছো। তখন রাই বলতে থাকে, প্লিজ, আমি তোমাকে বলছি তো, এসব কথা আমার শুনতে একদম ইচ্ছে করছে না, আর এসব নিয়ে কথা বলা হয়ে গেছে অনির্বাণ, তাই প্লিজ আমাকে আর এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না। তখন এই কথাতেই অনির্বাণ চমকে যায়। তারপরের দিন সকাল সকাল দেখা যাবে রায়কে হসপিটালে নিয়ে যায় স্রোত। তারপরেই স্রোত আর রায় বসে থাকে বাহিরে, আর বৌমনিও ওইদিকে। ডক্টর সেনগুপ্ত সব রিপোর্টগুলো নিয়ে সবার সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই অন্য প্রফেসর ডক্টররা বলতে থাকে, আসলে এখনই আমার মনে হচ্ছে সার্জারিটা করা দরকার, আর আমার মনে হচ্ছে কালকেই সার্জারিটা করতে পারলে ভালো হয়। তখন ডক্টর সেনগুপ্ত বলতে থাকে, আমিও সেটাই মনে করি। আপনি কি বলছেন? প্রিন্সিপালকে এই কথা বলে প্রিন্সিপাল বলতে থাকে, এটা নিয়ে আপনি ভাবেন না, ওটি সব কিছুর ব্যবস্থা আমি করে দেব। তখন একজন ডাক্তার বলতে থাকে ডক্টর সেনগুপ্তকে, আচ্ছা স্যার, এই সার্জারি তো ক্যান্সারের সার্জারির অনেক খরচ। এই এত খরচ কি ওনারা বহন করতে পারবে? তখন উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে, খরচ নিয়ে আপনি চিন্তা করবেন না, সেটা আমি দেখে নেব। তখনই সে প্রফেসর ডক্টর বলতে থাকে, তাহলে তো কোনো সমস্যাই রইলো না। খরচটা যদি আপনি বহন করেন, তাহলে কালকেই সার্জারি করি আমরা। তখন উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তখন প্রফেসর ডক্টর বলতে থাকে, আচ্ছা, ওনার বাড়ির লোক কে আছে, ওনার গার্জিয়ান? তখন সেনগুপ্ত বলতে থাকে, আসলে ওর বৌমনি আর ছোট বোন আছে। তখন ওই ডক্টর বলতে থাকে, আচ্ছা কেন, ওনার হাজবেন্ড কোথায়? তখন উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে, আসলে ওর হাজবেন্ডকে এই সব কিছুর মধ্যে ইনভলভ করতে চাইছে না। বুঝতেই তো পারছেন, প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে খুব ঝামেলা চলছে, কারণ সবেমাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে যদি প্রেগনেন্টের খবরটা আসে তাহলে কেমন হয়, তাই নিয়ে ওদের মধ্যে ঝামেলা। তখনই সে প্রফেসর ডাক্তার বলতে থাকে, এটা খুব দুঃখজনক ব্যাপার। আসলে এই সময়তে হাজবেন্ডকে পাশে চায় সবাই। আচ্ছা, তাহলে রুগীকে আমরা ডেকে নেই। তখনই উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। ওইদিকে দেখা যাবে স্রোত খুবই চিন্তা করতে থাকে। তখন রায় বলে, স্রোত, এরকম ভাবে তুই ঘামছিস কেন, আর চিন্তাই বা কেন করছিস? পাগল, তোর এক্সামের আগে না তুই এরকমই করতি। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই, তুমি এরকম করো না প্লিজ, আমার না খুব টেনশন হচ্ছে তোমার রিপোর্ট নিয়ে। তখন রায় বলতে থাকে, কিচ্ছু হবে না আমার, দেখবি কিচ্ছু হবে না। ঠিক তখনই উজ্জ্বল সেনগুপ্ত আসে, এসে বলতে থাকে, কি ইয়াং লেডি, রাই রাই মুখার্জি কেমন আছো? তখন রায় বলতে থাকে, গুড আঙ্কেল। তখনই সেনগুপ্ত বলতে থাকে, যাক, ভালো, তাহলে চলো, তোমাকে কিছু কথা বলার আছে, সবাই আমরা নিয়ে এখানে বসবো। আচ্ছা, তুমি কি বিশেষ কাউকে ডাকতে চাও, আর কেউ কাউকে? তখন রায় বলতে থাকে, না না ডক্টর, আমার আর কাউকে ডাকার নেই। ঠিক তখনই রায়ের ফোনে ফোন আসে। তখন রায় দেখে অনির্বাণ ফোন করেছে। তারপরে রায় ফোনটা রিসিভ করলে অনির্বাণ বলতে থাকে, রায় তুমি কোথায়? তখন রায় বলে, আমি বাধ্য নই তোমাকে কিছু বলতে। তখন অনির্বাণ বলতে থাকে, আমি তোমার অফিসেও গিয়েছিলাম, শুনেছি তুমি অফিসে নেই, তাহলে তুমি কোথায়? তখন রায় বলতে থাকে, আমার জীবনের সব কথা তোমাকে আমি বলতে রাজি নই, বুঝতে পেরেছো? আমি আমার ব্যক্তিগত একটা কাজে এসেছি। ঠিক তখনই উজ্জ্বল সেনগুপ্ত রায় বলে ডাকলেই রায় বলে, হ্যাঁ আসছি। তারপরে ফোনটা রেখে দিলে ওইদিকে অনির্বাণ বলতে থাকে, কি হলো, রায় কার সাথে আছে? সূর্যর গলা তো মনে হলো না।
ও কোথায় আছে? এত কিসের লুকোচুরি? আমার মাথাটা পুরো শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে আমার মাথাটা। এই ভেবেই অনির্বাণ খুব রাগ করতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে রাইকে ডক্টর সেনগুপ্ত বলতে থাকে, আচ্ছা চলো, শোনো, স্রোত কিন্তু আমাকে আঙ্কেল বলে, তুমিও কিন্তু আঙ্কেল বলবে। তখন রাই বলে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তারপর ভিতরে গেলে একজন ডক্টর রাইকে রিপোর্ট দেখিয়ে বলতে থাকে, ওভারের এই জায়গাটাই গ্রোথটা হয়েছে, বুঝতে পেরেছেন? তখন রাই রিপোর্টটা দেখে বলতে থাকে, ক্যান্সার? তখন ডক্টর বলতে থাকে, সহজ কথায় সিম্পল ভাবে বলতে গেলে হ্যাঁ। তখন রাই অবাক হয়ে যায়। তারপরেই ডক্টর বলতে থাকে, দেখুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সার্জারিটা করে নিতে চাইছি। একটা ছোট্ট সার্জারি করলেই আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তখন স্রোত খুবই ঘাবড়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আঙ্কেল, ক্যান্সার? এখন এখন কি হবে? কোন স্টেজে আছে আমার দিদি? তখন এই কথাতে কিছু বলে না। তখন উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে, স্রোত, তোমার দিদি থেকে তো তুমি বেশি নার্ভাস হয়ে যাচ্ছ, এরকম করে না। তোমাকে শক্ত থাকতে হবে, বুঝতে পেরেছো? আর এই সময় কাউকে ভেঙে পড়া উচিত নয়, বুঝতে পেরেছো? চিকিৎসা করলে এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তখন রায় বলতে থাকে, আচ্ছা, চিকিৎসার খরচ কত টাকা পড়বে? কারণ আমি জানি ক্যান্সারের খরচ অনেক টাকা। তাই সার্জারি করতে কত টাকার মতো খরচ হতে পারে? তখনই আঙ্কেল বলতে থাকে, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। আর ওইদিকে প্রিন্সিপালও বলতে থাকে, আসলে রাই, স্রোত তো আমাদের কলেজেরই স্টুডেন্ট, তাই অত খরচ হবে না, তোমার এটা নিয়ে ভাবতে হবে না। তখন রায় বলতে থাকে, না না আঙ্কেল, আসলে এগুলোর খরচ তো অনেক বেশি। তাই খরচের কথাটা আমি না শুনতে পারলে আমি এই সময় সার্জারি বা চিকিৎসা কোনোটাই করাতে পারবো না। তখন বৌমনি বলতে থাকে, ডক্টর, আমি ওর বৌমনি। আমি আপনাকে সম্পূর্ণ টাকা জোগাড় করে দেবো, যেখান থেকেই পারি না কেন। ওর চিকিৎসা আপনি শুরু করুন। তখন রায় বলতে থাকে, বৌমনি, কেন জোর করছো বলো তো? তারপরে আঙ্কেল বলতে থাকে, আচ্ছা রাই, তুমি আমাকে আঙ্কেল বলেছো তো? আমরা চিকিৎসার খরচের ব্যাপারটা পরে ডিসকাস করে নেব। আগে তোমাকে চিকিৎসাটা করা হোক, শুরু করা হোক, ঠিক আছে? তখন রায় বলে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, বাঁচার চান্স কতটুকু? আমার হাতে কতটুকু সময় আছে? তখন এই কথা শুনে ডক্টর অবাক হয়ে যায় আর বলতে থাকে, দেখুন, সার্জারিটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততই ভালো। তাহলে বাঁচার চান্সটা ততই বেশি থাকে। তাই এগুলো নিয়ে ভাববেন না। আমরা কালকের মধ্যেই আপনার সার্জারিটা করতে চাইছি। আপনি আজকেই ভর্তি হয়ে যান। তখন রায় বলতে থাকে, না, আমি আজকে না, কালকে সকাল চলে আসবো। তখন এই কথাতেই সবাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল চলে আসবেন। তখন বৌমনি আর স্রোত বলতে থাকে, দিদিভাই তুই জিদ করলি কেন? তুই কেন বললি না আজকে ভর্তি হবি? তখন রাই বলতে থাকে, না, আজকের রাতটা আমি তোদের সাথে থাকতে চাই, তোদের সাথে। ওইদিকে দেখা যাবে অনির্বাণ ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে, রায় অফিসে নেই, কোথায় যেন চলে গেছে। তখনই অনির্বাণের মা রায়ের নামে অনেক কথা বলতে থাকে, যা শুনে অনির্বাণ আরো রাগ করতে থাকে রায়ের ওপর। তখন রায় ফোন করে, ফোন করলেই অনির্বাণের মা বলতে থাকে, তুমি কেন ফোন করেছো আমার ছেলেকে? আর তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? ও তো অফিসে গিয়েছিল, তুমি তো অফিসে নেই। তখন রায় বলে, আমি অনির্বাণের সাথে কথা বলবো। অনির্বাণকে ফোনটা দেওয়া যাবে? তখনই অনির্বাণকে ফোনটা দিলে অনির্বাণ বলতে থাকে, দেখো, কার বাচ্চা না কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছো, আবার এত বড় কথা কোথা থেকে আসে তোমার? তুমি কোথায় ছিলে আজকে সারাদিন? আমি তো অফিসে গিয়েছিলাম, তুমি ছিলে না। তখন রায় বলতে থাকে, দেখো, আমারও তো ব্যক্তিগত কোনো জিনিস আছে, তাই আমি তোমার কাছে সবকিছু বলতে বাধ্য নই। তখন অনির্বাণ বলতে থাকে, দেখো, তোমাকে তো বলেছি, তুমি কোথাও এভাবে যেতে পারবে না। তোমাকে সবকিছুতে এভাবে লিখে দিতে হবে যে কোনো কিছু দায় আমার নয়। তখন রায় বলতে থাকে, এত কিছু আমি করতে পারবো না, তবে ডিভোর্স লেটারটা তো তোমার কাছেই আছে, সই তো করাই তাহলে। তখন অনির্বাণ অনেক কথা বলে স্রোত রেগে যায় আর স্রোত অনেক রাগ করে অনির্বাণের ওপর, যা শুনে অনির্বাণ